কিছু বলি না বলে সব পেয়ে বসেছে। এবার তো চুপ করে থাকা যাবে না। কি হলো, তুমি বাজারে যাবে বললে, ঘরে চলে এলে কেন? বাজার? কিসের বাজার? এসব আমার কি দরকার করা? কে আমি? কি বলছো কি তুমি এসব? কি হয়েছে, এরকম করছো কেন? তুমি জানো বাবা উইল করে গেছেন? শুনলাম তো, মা সবাইকে ডাকছেন মেল পড়ার জন্য, কিন্তু তুমি সেই জন্য রাগ করছো? করবো না? বাবার উইলে আমাকে আর আমার ছেলেদেরকে এই বাড়ির সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, আর আমি চুপ করে বসে থাকবো? বাবা এরকম করেছেন? পাপিয়া, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আমাদের ছেলেদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এবারে সমস্ত কিছুর উত্তরসূরি নাকি নিখিলের সদ্য ফিরে পাওয়া ছেলে, যাকে বাবা কোনোদিনও চোখের সামনে দেখেননি। এটা আমি কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। হ্যাঁ গো, তুমি এইসবের জন্য নিখিলকে সন্দেহ করছো? দেখো, আমি এত বছর ধরে ওকে দেখছি, আমার মনে হয় ও কাউকে ঠকাতে পারে না। পাপিয়া, কে কি পারে কে কি পারে না সেটা নিয়ে আমি এখন ভাবছি না। আমি নিখিলের কথাও বলছি না, আমি শুধু বলছি এটা একটা চক্রান্ত। এটা আমি কিছুতেই মেনে নেবো না। দেখো, অন্যায় হয়েছে আমি মানছি, কিন্তু রাগের বশে ভুল সিদ্ধান্ত নিও না। আর নিখিলের মতো ভাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুমি তুমি ওকে সন্দেহ করো না। আর তোমার কি মনে হয় যে বাবার এরকম সিদ্ধান্তে ও খুশি হয়েছে? নিখিল খুশি হয়েছে বলে আমার মনে হয়নি। তাহলে বাবা এমন একটা সিদ্ধান্ত নেবেন যেখানে ডোডো তাতান তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে, আর আমি সেটা বসে বসে দেখবো? দেখো, একটু মাথা ঠান্ডা করো, আর সব দিকটা ভেবে দেখো। ডোডো তাতান বাইরে চাকরি করছে, দুদিন পরে ওদের সংসার হবে। তোমার মনে হয় ওরা সংসার নিয়ে এই দেশে আর কোনোদিন ফিরে আসবে? আমাদের জীবনে যা কিছু পাওয়ার ছিল আমরা এতদিনে পেয়ে গেছি। এখন এই সমস্ত সম্পত্তি নিয়ে ভেবে কি করবো বলো তো? সম্পত্তি নিয়ে তোমরা যদি নিজেদের মধ্যে মারামারি করো, সেটা কি মা মেনে নিতে পারবে? পাপিয়া, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তুমি আমাকে বলো তো, এই বাড়ির কারোর থেকে কোনো কিছু চেয়েছি আমি? সম্পত্তির কথা ছেড়ে দাও, এই যে আমি দিন রাত পরিশ্রম করি, কারোর থেকে কোন রকম স্বীকৃতি চেয়েছি? চিরটা কাল বাবা আর ভাইদের কথায় কাজ করে গেছি, বিশেষ করে নিখিলের কথায়। নিখিল অ্যাওয়ার্ড পেয়েছে, নিখিলের নাম হয়েছে, আর আমি কলুর বলদের মতো খেটে গিয়েছি। কিন্তু তুমি তো কোনোদিন এসব কি কোনো অভিযোগ করনি? করিনি তো। করিনি মানে এই নয় যে বাবা আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার উইল করলেও আমি কোন রকম অভিযোগ করব না। আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা এরকম একটা কাজ করতে পারে বলে। তাহলে আবার কি, এবার আমি কোর্টে যাব। কোর্টে যাবে? তুমি কোর্টে গিয়ে কার বিরুদ্ধে অভিযোগ করবে? কেন? ওই উইলের বিরুদ্ধে যাব। ওই উইলকে আমি চ্যালেঞ্জ করব। ওই উইল যে বাবার তৈরি সেটা মুখার্জি কাকুকে আগে প্রমাণ করতে হবে, তারপর সেটা আমি বিশ্বাস করব। আমিও সেটাই চাই। ওমা নিখিল, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো না, বসো। না বড় বৌদি, আমি এখানে বুঝতে আসিনি। আজ অব্দি কখনো আমি বড়দা ভাইকে এত জোরে কথা বলতে শুনিনি, কখনো অধিকার ফলাতে শুনিনি, কিন্তু আজ প্রথমবার শুনলাম। আর সামান্য একটা বিলের জন্য, এই জন্যই আমার খারাপ লাগছে। নিখিল, বলছি তোমার দাদা ওভাবে কিছু বলতে চাইনি। বড়দা ভাই যা বলেছে আমি সব বাইরে থেকে শুনেছি। আর বড় বৌদি, বড়দা ভাই তো ভুল কিছু বলেনি, সব ঠিক বলেছে। বড়দা ভাইয়ের জায়গা আমি থাকলে আমারও খারাপ লাগতো। আর বড় বৌদি, বড়দা ভাই যে লোভী না সেটা আমি ভালোভাবেই জানি, নাহলে এতদিন বিজনেসে কাজ করতে করতে বড়দা ভাই কত টাকাই না কামিয়ে নিতে পারত। আর কেউ জানুক না জানুক, আমি জানি যে বড়দা ভাই একা হাতে কত কত দায়িত্ব সামলায়। আসলে কি জানো তো বড় বৌদি, এইসব সম্পত্তি এইসবের জন্য বড়দা ভাই আপসেট না, সেটা আমি ভালোভাবেই জানি। তোর তোর মনে আঘাত লেগেছে, তাই না? আর সেটাই স্বাভাবিক বড়দা ভাই। মা বাবার তুই প্রথম সন্তান, এই বাড়ির বড় ছেলে, আর আর বাবা তোর ব্যাপারে ভিলে কিছু লিখে যায়নি, এটা তুই মেনে নিতে পারছিস না, রাইট?
এমনকি ডোডো তাতানের প্রাপ্য অধিকারও বাবা বাবা বিলে লেখেনি। এটা তুই কি করে মানবি? শ্যামা, আমি তোর পরিবারেরই একজন। আমার সম্পর্কে কয়েকটা কথা ওর জেনে রাখা অত্যন্ত জরুরি। অশোক যে এতগুলো বছর সংশোধনাগারে কাটিয়েছে সেটা তো ও জেনেই গেছে, কিন্তু কি এটা জানে যে আমিও এতগুলো বছর ওখানেই কাটিয়েছি? দেখো শ্যামা, তুমি ওকে জানালে এক সময় এই সংসারের কর্তৃত্ব আমার হাতে ছিল। এই কথাটা যখন তুমি ওকে বললে, আমারও ওকে এটা জানানো কর্তব্য নয় কি যে সেই কর্তৃত্বের সুযোগ নিয়ে আমি কতবার কত লোকের ক্ষতি করার চেষ্টা করেছি। মুখার্জি বাবু, দেখুন, আপনি টাকাটা পেয়ে গেলেই হলো তো, ব্যাস। দেখো বাবা অশোক, সেসব তো হলো, কিন্তু তুমি নিখিল, তোমরা তো বসন্তেরই সন্তান, তোমরা আমার ছেলেরও মতো। এখন নিখিল এসে যদি কিছু জিজ্ঞাসা করে, ওর চোখে চোখ রেখে মিথ্যেটা কি করে বলি বলো তো? কি বলুন তো, এত ন্যায় নীতির কথা না আমি ঠিক বুঝি না। আপনার ওয়াইফের মানে কাকিমার কত বড় অসুখ, হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে তো, আপনি তো বলেছেন, তাহলে টাকাগুলো জোগাড় করতে হবে তো। ইটস ইউর প্রফেশন, আপনি টাকা জোগাড় করছেন, সিম্পল। হ্যাঁ, তা তো জানি অশোক, কিন্তু সবটাই তো মিথ্যের উপর দাঁড়িয়ে। তুমি তো দেখলে যে বৌদির সামনে ওই উইল পড়তে পারবো না বলে ওটা রেখে একটা বাহানা দিয়ে চলে এলাম। হ্যাঁ, এই কাজটা কিন্তু ভালো করেছে। কিন্তু এখন যদি নিখিলের মুখোমুখি হতে হয়, ও তো হাজার প্রশ্ন করবে, কি উত্তর দেবো? দেখুন, আপনি একজন উকিল, এইটুকু করতে পারবেন না? অবশ্য আমি কিন্তু আপনার এত ভয় পাওয়ার কোনো কারণ দেখছি না, কারণ এই উইল নিয়ে নিখিল খুব একটা কিছু করবে না, এটা আমি জানি। তুমি যে টাকার অফারটা আমাকে করলে, তার অঙ্কটা এত বড় যে আমার প্রয়োজনটা তাতে মিটে যাচ্ছে দেখে আমাকে এই অসৎ পথে হাঁটতে হলো। আমি জানি বসন্তর মতো বন্ধুর সঙ্গে তার মৃত্যুর পর আমাকে বিশ্বাসঘাতকতা করতে হলো। ভগবান জানেন যে আমার স্ত্রীর জীবন রক্ষার জন্য আমি এটা করেছি, লোভে পড়ে নয়। ব্যাস, তাহলে তো হয়েই গেল, মিটে গেল সব সমস্যা। তাহলে আর এত নীতি কথার কোনো জায়গাই থাকে না। দেখুন, আপনি একজন উকিল, আপনি আমাকে ক্লায়েন্ট ভাবুন না। হ্যাঁ, ক্লায়েন্ট ভাবুন, আপনি কোর্টে গিয়ে আপনার ক্লায়েন্টকে জেতান, দ্যাটস ইট। আর এত কিছু কথার তো কোনো জায়গাই নেই, সিম্পল, নো গিল্ট ফিলিংস। মেচি দিদি, আমি সবটা জানি, কিন্তু দেখো এই সব কিছু ওর জানার কি খুব দরকার আছে? যখন তুমি নিজেকে একেবারে বদলে নিয়েছো, তখন তো এইসব কথা নতুন করে কাউকে জানানোর দরকার নেই, বলো? না শ্যামা, তুমি বুঝতে পারছো না। আজ না হোক কাল ওই কথাগুলো জানতে পারবেই। আর বাইরের কারোর মুখ থেকে যদি ওই কথাগুলো শোনে, ওর মেজমা সম্পর্কে ওর কি ধারণা হবে তুমি ভাবতে পারছো? না শ্যামা, আমার সব কথা আমি নিজে মুখে ওকে বলতে চাই। আমি সত্যি জানি না মেচি দিদি, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। তুমি যখন বলছো আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমার কিন্তু মনে হয় এই মুহূর্তে ওকে এই সব কিছু না জানানোই ভালো। আচ্ছা বেশ, তুমি যখন বলছো এখন থাক, তাহলে অন্য কোনো দিন ওকে আমি আমার সম্পর্কে সব কথা খুলে বলবো, সব কথা। ও ভালো কথা শ্যামা, মুন্নি বলছিল বাবা নাকি বিলের সবকিছু শিবার নামে লিখে দিয়ে গেছেন, ডোডো তাতানের নামে কিচ্ছু রেখে যাননি, আর সেই নিয়ে বর্দাভাই খুব রাগারাগি করছেন। এটা কি সত্যি? কি যে বলি মেচি দিদি, মানে সত্যি বাবা যে কেন এরকম একটা কাজ করলো কিছুই বুঝতে পারছি না। ডোডো তাতানি বা কি ভাবছে কে জানে। কিচ্ছু ভাবছে না মেচি দিদি,
আমি নিজে ওদের সঙ্গে কথা বলবো। আমরা এতদিন যেমন সবাই মিলে একসঙ্গে ছিলাম, পরবর্তীতেও আমরা একসঙ্গেই থাকবো। আমরা কেউ কোনো দিনও আলাদা হব না, কখনো না। আর বাবা সবকিছু শিবার নামে করে দিয়েছে তো কি হয়েছে? শিবা তো সেসব নিয়ে কোথাও চলে যাচ্ছে না। টোডো, তাতান, শিবা, কৃষ্ণা, মুন্নি, আমরা সবাই মিলে একসঙ্গে এখানে থাকবো। কি শিবা, তাই তো? খা বাবা, মন ভরে ভালো করে খা। আরে বাবা, এত কি খাওয়া যায়? কি রে ভাই, তুই একটা জোয়ান ছেলে হয়ে এইটুকু খাবার খেতে পারছিস না? আরে বাবা, তা বলে এত? আমাকে একটা কথা বলুন তো, আপনারা কি আমাকে রাক্ষস ফক্ষস ভেবেছেন নাকি? আবার আপনি? এবার কিন্তু খুব বকা দেবো আমি তোকে। নিজেদের লোককে কেউ আপনি করে বলে? ছোট দাদু ভাই, ছোট দিদি বকবার আগে আমি তোমাকে বকবো? হ্যাঁ, কি আপনি আগে এসব কি হচ্ছে? এটা তোমার নিজের বাড়ি, আমরা সবাই তোমার নিজের লোক। আপনি আগে একদম নয়। আর রাক্ষস ফক্ষস কে বলেছে তোমাকে? হ্যাঁ, তুমি তো রাজপুত্তুর, আমাদের বাড়ির রাজপুত্তুর। রাক্ষস ফক্ষসকে মারবে তুমি, তাই না? হ্যাঁ, আর আপনি আগে একদম বলো না। এরপর যদি আপনি আগে করো না, তাহলে কিন্তু তোমার ঠাম্মি তোমার উপর খুব অভিমান করবে আর কথাটি বলবে না। সেটা ভালো লাগবে? এখন একটা বীর পুরুষের মতন কাজ করে ফেলো দেখিনি? ওই যে সামনে এত রকম খাবার সাজানো হয়েছে, সে সব চেটে পুটে পরিষ্কার করে খেয়ে ফেলো, কিচ্ছুটি যেন পড়ে না থাকে, কেমন? এই সমস্ত তোমার জন্য বানানো হয়েছে। ঠাম্মা, তুমি একই এতগুলো পদ একসঙ্গে দিয়েছো, আর সব পদই অনেক অনেক করে দিয়েছো। আর তুমি বলো, কেউ কি এত খেতে পারে? এ খাবার তো শুধু খাবার নয়, এ খাবার হলো তোমার জন্ম থেকে আজ অব্দি তোমার মায়ের ভালোবাসা, স্নেহ, আদর সব জমানো ছিল, একসাথে দেওয়া হয়েছে। এটা তোমায় খেতেও হবে, হজমও করতে হবে। শোনো, আরেকটা কথা তোমায় বলি। আমার মেয়ে শ্যামা, তোমার মা তো নিরামিষ খায়, কিন্তু তোমার জন্য মাছ মাংস রান্না করবে বলে আমাদের নিচের ঘরে, মানে নিচে যে আমিষ রান্নাঘরটা আছে, সেখানে গিয়ে সকাল সকাল তোমার জন্য মাছ মাংস যত্ন করে রান্না করেছে। হ্যাঁ, আর শুধু তাই নয়, তারপরে সকাল সকাল স্নান করে নিজে নিরামিষ রান্নাঘরে নিরামিষ এসেলে ঢুকে তোমার জন্য আবার মোচার ঘন্ট, ধোকার ডালনা, এ সমস্ত নিরামিষ পদ রান্না করেছে। কত পরিশ্রম করেছে। তোমার মা কষ্ট পাবে না? আর তুমি তোমার মাকে কষ্ট দেবে? নিশ্চয়ই না। খাও খাও খাও, খেয়ে ফেলো খেয়ে ফেলো। কিন্তু মা, তোমরাই তো বলো যে আমি এই বাড়ির অতিথি নই, আমি এই বাড়ির ছেলে। তাহলে আমাকে আলাদা করে বসিয়ে খাওয়ানোর কি আছে? তুই সেসব বুঝবি না রে বাবা। দেখ, ছোট থেকে কি খেয়ে বড় হয়েছিস, কি খেয়েছিস না খেয়েছিস কিছুই তো আমি জানি না। তাই আমার ইচ্ছা হলো যে তোকে আজকে নিজে হাতে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আসলে কি বলতো, মায়ের মনের কষ্ট তো, ওসব তুই কি করি বা বুঝবি। একটু ইচ্ছা হয়েছিল যে তোকে ভালো মন্দ রান্না করে দুটো খাওয়াই, সেই জন্যই রান্না করলাম। তা বাবা, ভালো হয়েছে তো? খাসা হয়েছে। আসলে কি জানো দাদু ভাই, তুমি আমাদের বাড়িতে এমন একটা সময় এসেছো, যে সময়টা আমাদের শোকের সময়, দুঃখের সময়। তুমিও এসেছো, আর তোমার ঠাকুর দাদা আমাদের সকলকে ফাঁকি দিয়ে
ড্যাং ড্যাং করে স্বর্গে চলে গেছে, তোমার সঙ্গে দেখাটিও হলো না। এই অভাব তো পূর্ণ হওয়ার নয়, কিন্তু বেঁচে থাকতে হবে তো। এই তোমাদের মতো নাতি নাতনি সকলের মুখ চেয়েই তো বেঁচে থাকবো। তাই ঠিক করেছি, এখন থেকে তোমার যত্ন আত্মি খাওয়া দাওয়া কোনো কিছুতে এতটুকু খামতি থাকবে না। নাও খাও। সত্যি তাই। আর তাছাড়া তুই কি খেতে ভালোবাসিস না বাসিস সেসব কোনো কথাই তো তোর কাছে জিজ্ঞাসা করা হয়নি। দেখ না, বাবা তো তোকে না দেখেই চলে গেল। আমাদেরও বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই। তাই আমি ভাবলাম যখন স্বাদ হয়েছে তখন আজকেই রান্না করে তোকে খাওয়া। শোন ভাই, তোর আগের জীবনটা কেমন ছিল তুই এখন সেসব ভুলে যা। এই বাড়িটা এখন তোর, আর এই বাড়ির মানুষগুলো তোর আপনজন। তুই এই বাড়ির সকলের কাছে খুব আদরের, নয়নের মণি, তাই না বলো ঠাম্মি? দুদিন ধরে বর্দা ভাইয়ের মন মেজাজ কিছুই ভালো নেই। বর্দা ভাইয়ের মতো এরকম একটা প্রাণোচ্ছল মানুষ এরকম চুপচাপ, আমি এটা একদম দেখতে পারছি না মা। যাক, মন খারাপ হয়েছে তো, গুমড়ে বসে আছে, অভিমান করেছে বাবার ওপর। সত্যি দোষ তো ওর নয়, আমি তো আমার ছেলের দোষ দেব না। দোষ সমস্ত ওর বাবার। মানুষটা চলে গেল, যাওয়ার আগে এমন একটা দলিল বানিয়ে দিয়ে গেল যে ত্রুটিতে ভুলে ভর্তি। এরকম একটা অন্যায় ও দূরদর্শিতার পরিচয় দেবে আমি জানি না। কি করে উনি এটা করতে পারলেন? একদম ঠিক বলছো মা। যেটা আমি নিজে মেনে নিতে পারছি না সেটা আমি বর্দা ভাইকে কিভাবে মেনে নিতে বলবো? তাই তাই এর একটা বিহিত হওয়া দরকার। বাবার উইলে তুমি কি ভিত করবে বলো তো? তাছাড়া সম্পত্তিতে তো তোমার নামও নেই। দেখি একবার চেষ্টা করি। মির্জা ভাই এখানে থাকলে আরো ভালো হতো, তাহলে ঠিক করে ডিসকাশনটা করা যেত। কিন্তু ওই পুরো ব্যাপারে বর্দা ভাই আঘাত পেয়েছে মা। আমি আজ বর্দা ভাইকে ডাকতে গেছিলাম। বর্দা ভাই বললো যে কোথাও যাবে না, অফিসেও যাবে না। তবে বর্দা ভাই এটাও বললো যে বর্দা ভাই কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে বাবা এরকম একটা উইল করতে পারে। আর বর্দা ভাইয়ের বিশ্বাসটা যে পুরোপুরি ভুল সেটা আমিও বলতে পারছি না, কারণ আমিও ঠিক মেনে নিতে পারছি না যে বাবা এরকম একটা উইল করবে। কি ব্যাপার নিখিল, এর মধ্যে তুই আবার অসঙ্গতি কোথায় খুঁজে পেলি? এই তো মেজদা ভাই তুই এসেছিস, ভালো হলো। দেখ নিখিল, আমি বাইরে থেকে শুনলাম বর্দা ভাই মন খারাপ করে বসে আছে বলে তুই খুব চিন্তা করছিস, কিন্তু আমাদের বাস্তবটা তো বুঝতে হবে। আমরা তো আর বাচ্চা নই। বাবা যেটা হুইলে লিখে গেছে সেটা আমাদের মানতে হবে। ডোডো তাতানের কি দরকার আছে বলতো সম্পত্তির? ওরা তো প্রতিষ্ঠিত, ওদের কি টাকা লাগবে? তাহলে যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে, যেটা বাবা ঠিক করে গেছেন, তাই না? আমরা সবাই সেটা বুঝি। অভাব যদি নাও থাকে তবুও এই সম্পত্তিতে তো ওদের অধিকার আছে, সেটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। ভুল শ্যামা, এটা কিন্তু ভুল। দেখো, আমাদের যেটা উইলে লেখা আছে সেটা তো মানতেই হবে, কিছু করার নেই। বাবা যখন উইলে পরিষ্কার লিখে গেছে যে সম্পত্তির মালিক শিবা হবে, তাহলে তো আমাদের কিছু করার নেই, এটা তো আমাদের মেনে নিতে হবে। আর তাছাড়া শুধু বর্দা ভাইয়ের ছেলেরা কেন, আমরাও তো কিছু পাচ্ছি না। তাহলে আমরা কি এরকম করছি বলো? বাবা যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা মাথা পেতে নেব, সেটা একটু স্বাভাবিক। আমাদেরও কিছু পাওয়ার নেই। সেখানেই তো আমার দ্বন্দ্বটা। বাবা তো শিবাকে দেখে অব্দিনি, তা ওর নামে পুরো প্রপার্টি কেন করলো সেটাই আমি বুঝতে পারছি না। বাবার কথা, বাবার সিদ্ধান্ত আমরা মানতে কিন্তু বাধ্য। যা উইলে লেখা আছে
আমরা সেটা মেনে নিতে বাধ্য। এ নড়চড় করা আমাদের মনে হয় না সে মানায়, মানে না মেজদা ভাই, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু তুই তো কিছু করতে পারবি না নিখিল। আমি হয়তো কিছু করতে পারবো না মেজদা ভাই, কিন্তু শিবা তো করতে পারবে। শিবা পারবে? কি পারবে শিবা? এই প্রপার্টি যদি শিবার নামে থাকে তাহলে শিবা তো যাকে ইচ্ছে নিজের প্রপার্টি দিতেই পারে, তাই না? শিবা আবার কাকে দেবে? মানেটা খুব সিম্পল মেজদা ভাই। বাবা যদি নিজের নাতি নাতনিদের মধ্যে পুরো প্রপার্টি ভাগ করতে চায় তো সেটাই হবে, কিন্তু পুরো প্রপার্টি 5টা সমান ভাগে ভাগ হবে, বুঝলি? আর সেই কাজটাই শিবা করবে। এসব তুই কি বলছিস নিখিল? ঠিকই বলছি মেজদা ভাই। হয় এই প্রপার্টি শিবা, কৃষ্ণা, ডোডো, তাতান আর মুন্নির মধ্যে ইকুয়ালি ভাগ হবে, নইলে 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 এই পুরো সম্পত্তি শিবা আমাদের মায়ের নামে লিখে দেবে। আমি ওদের সত্যি কেউ হই না, কিন্তু আমিও তো মানুষ, আর এইভাবে ওদের ঠকাতে আমার একটু না অসুবিধা হচ্ছে। কেন, পকেট কাটার সময় মানবিকতা কোথায় ছিল? এখন মানবিকতা দেখাচ্ছ? সেসব আমি পেটের দায় করতাম, এই কাজটা আমি পেটের দায় নিয়েছিলাম, কিন্তু তখন তো আপনি বলেননি যে এত কিছু করতে হবে। দেখো শিবা, তোমাকে যে সময়ের কথা বলেছিলাম সেই সময় এখন চলে এসেছে। মানে এখন তো আমাকে অফিসে গিয়ে ওই উইলটা সবাইকে ভাগ করে দিতে হবে, তারপর আবার আমি কি করব? তুমি কেন কাউকে ভাগ দিতে যাবে? তুমি কাউকে ভাগ দেবে না। বারে উনি মানে ওই নিখিল বাবু, তিনি তো আমাকে অফিসে নিয়ে যাচ্ছে ওই উইলটা ভাগ করাতে, আর আমি কি তাকে না করে দেবো? আর না করলেই বা উনি শুনবেন কেন? শুনবে? তুমি হচ্ছ এই উইলের বেনিফিশিয়ারি। হ্যাঁ, তুমি স্ট্রেট না করে দেবে। কিন্তু কিভাবে? উনি তো আমাকে নিজের ছেলে ভাবে, মুখের ওপর না করে দেবো? শিবা, উইল অনুযায়ী সম্পত্তির মালিক তুমি। তুমি চাইলে গোটা পরিবারের সব লোককে বাড়ি থেকে বের করে দিতে পারো। হ্যাঁ, কেউ কিচ্ছু করতে পারবে না। মানে এখন আমি সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? তাহলে তো আপনাকেও বের করতে হয়। করে দেবো? এই ছ্যাবলামি করো না, বি সিরিয়াস। এখনো কাউকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় আসেনি। তাহলে কি করব সেটা পরিষ্কার করে বলুন তো। তখন থেকে ধ্যানাই প্যানাই করেই চলেছেন। পরিষ্কার কথা হলো, নিখিল যখন তোমায় বলবে সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা, তুমি বলবে তুমি এখন মানসিকভাবে বিধ্বস্ত, তুমি এখন কিছু করতে পারবে না। ব্যাস। আমি এই কথা বললে উনি শুনবেন? শুনবে, শুনবে। তুমি যে ভাগ করবে না সেটা তো বলবে না, তুমি একটু সময় চাইবে, ব্যাস। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? উনি তো কথাগুলো বাবার জায়গা থেকে বলবে, আর আমি পাত্তা দেবো না, উনি সেটা মেনে নেবেন। এটা হয়? তুমি বলবে যে বুড়ো মানুষটা মারা যাওয়ার আগে তোমাকে উইলটা দিয়ে গেছে, তার প্রতি সম্মান জানাতে তুমি এই কাজটা করছো, আর কদিনের মধ্যেই তুমি সম্পত্তি ভাগ করে দেবে, তার জন্য একটু সময় নেবে, ব্যাস। এই আর কি বলে তুমি ওখান থেকে বেরিয়ে যাবে, এক্সট্রা একটা কথাও বলবে না। হ্যাঁ, আপনি বিষয়টা যত সহজে বললেন না, বিষয়টা তো সহজ নয়। আর এইসব কথা বললে সবাই আমাকে খারাপ ভাববে, সবাই ভাবে আমি লোভী। আর নিখিল সে আমার ছেলে হয়ে আমি যদি এইসব কথা বলি তাহলে তো আমাকে কেউ আর সাপোর্টই করবে না। আপনার কথা শুনলে আমি ফ্যাসাদে পড়বো। আরে বাবা, আমি তো বলছি কোনো ফ্যাশনে পড়বে না। তুমি শুধু বলবে তুমি তো সবাই বাড়িতে এসছো, এখনো কোনো কিছু বুঝে উঠতে পারবে, আর একটু সময় নেবে। আর বলবে যে সবাই কি তোমায় বিশ্বাস করে না, এই প্রশ্নটা করবে। দেখবে ইমোশনে ওরা কাবু হয়ে যাবে একদম, আর তোমার কথা মেনে নেবে। নিখিল পিতৃত্বের সেন্টিমেন্টে আটকে যাবে, তুমি মিলিয়ে নিও। কি যেটা বলছি সেটাই করবে, মনে থাকে যেন। আর কোনো কিন্তু না, কোনো কি না। হ্যাঁ, সেসব না আমি করব,
কিন্তু আপনি তো আমাকে কোনো টাকা পয়সাই দিচ্ছেন না। হাত খরচ চালানোর মতো টাকাটুকুও নেই আমার কাছে। কিছু টাকা পয়সা তো দিন এবার। শিবার গলা না, কিন্তু মেজদাদার ঘরে ও কি করছে? টাকা পয়সা নিয়ে কথা বলছে বলে মনে হচ্ছে না। আর কতদিন দেবো তো, আরে হাত খরচ দেবো তো। আমি তো তোর বাবার মতন নাকি? বাবা তোকে সব সম্পত্তি দিয়ে গেছে, আমি তোকে এইটুকু হাত খরচ দিতে পারি না? আমার মেয়ে তো তোরই বোন, তুই তো দেখবি ওকে। কোনো অসুবিধা নেই, আমি দেবো তোকে হাত খরচ, চিন্তা করিস না বাবা, আমি তো আছি। শিবা কি মেজদাদার কাছে হাত খরচের টাকা চাইছে নাকি? সে তোর বাবাই ওকে দেবে। ছি ছি, মেজদাদাকে যে কেন এসব বলতে গেল? এমনিতেই মেজদাদা ব্যবসার কাজেও থাকেন না, ওনার হাতে আর কতটুকুই বা টাকা পয়সা থাকে। আমারই শিবাকে বারণ করা উচিত। কিরে শিবা, তুই এখানে? হ্যাঁ মানে মেজদাদা, কি নিয়ে কথা হচ্ছিল আপনাদের মধ্যে? আসলে বাইরে থেকে যেটুকু শুনলাম তাতে মনে হলো টাকা পয়সা নিয়ে কথা হচ্ছিল। কি ওই আর কি। শিবা, তুই জেঠুর কাছ থেকে টাকা চাইছিলি? তুমি আবার এসবের মধ্যে ঢুকছো কেন? এটা শিবার আর আমার ব্যাপার, আমি তোর জেঠু নাকি? না না মেজদাদা, আমি তো স্পষ্ট শুনলাম যে শিবা আপনার কাছ থেকে টাকা চাইছিল। উঠতি ছেলে, এই বয়সে একটু হাত খরচা না হলে চলে? একটু টাকার দরকার পকেটে। তা সেটা তো আমার কাছে চাইলেও পারতি বাবা। শিবা, ভালো করে বুঝে নে, এভাবে কিন্তু তোকে ব্যবসা সামলাতে হবে। হ্যাঁ, বাবার থেকে ভালো করে বুঝে নে, তোর বাবা কিন্তু ব্যবসায় এক্সপার্ট ছিল, তোকেও কিন্তু সেরকম এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, ভালো করে বুঝে নেবে। হ্যাঁ, আপনাকে যত এদের মাঝখানে দেখি তত অবাক হই আমি। এরকমও হয় এতগুলো ভালো মানুষের মধ্যে একা একটা লোক কি করে এত নীচ হতে পারে? শিবা, এবার চল, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে মুখার্জি আঙ্কেল ওয়েট করবেন, চল। হ্যাঁ বাবা, এসো তোমরা। ও দিদি ভাই, হ্যাঁ মুন্নি দিদি ভাই, তুমিও দেখছি তোমার পাপার মতনই হয়েছো, খালি দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়াও না একটু, কথা আছে। বলি ও দিদি, তোর সঙ্গে আমার একটু কথা আছে, যে খুব জরুরি কথা। মা, কি বিষয়? বলছিলাম এখনই বলা জরুরি নাকি ফিরে এসে ডিসকাস করা যায়? না 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 না, ফিরে এলে বললে চলবে না, এখনই বলবো, খুব জরুরি কথা। বুঝছিস না কেন? ওই উইলের বিষয়ে কথা আছে। হ্যাঁ, মা আবার উইল নিয়ে কি বলবে? বলো। বলছি যে সেদিনও আমি বলেছিলাম, আজও বলছি, ওই উইলের ব্যাপারে আমার একটা খটকা কিন্তু এখনো রয়ে গেছে। সেই প্রসঙ্গেই তোদের কিছু কথা বলতে চাই। জানি না, আমি বুঝতে পারছি যে তুমি চাও না সম্পত্তি শিবা তোমার নামে লিখে দিবে। মা, ও তোমার নামে সম্পত্তি লিখবে না, নিজের 5 ভাই বোনের মধ্যে ও সম্পত্তি ভাগ করে দেবে। হ্যাঁ, ওই উইলের ব্যাপারেই বক্তব্য আছে। সেটা নিয়ে আবার কি বক্তব্য? বক্তব্যটা কিছুই নয়, আসলে দেখ, তুই মুখার্জি উকিল বাবুকে ডেকেছিস, খুব ভালো কথা, খুব ভালো সিদ্ধান্ত। আর তোর ইচ্ছের কথাও আমি শুনেছি নিখিল, একদম ন্যায্য কথা, যুক্তিসঙ্গত ইচ্ছে, সবই ভালো, সব ভালো। কিন্তু নিখিল, ভালো মন্দেরও তো আপেক্ষিক হয় রে বাবা। তার মানে তুমি কি চাও মা? তুমি কি চাও না ওরা 5 ভাই বোন সম্পত্তি সমান ভাগে পাক?
তুমি সবাইকে বাতিল করে দিতে চাইছো, তাই তো? মেয়ে বলে ঘাট থেকে নামিয়ে দিতে চাও নাকি? মুন্নি, ঠাম্মির সাথে তুমি কিভাবে কথা বলছো? দাদান আমাদের সঙ্গে যা করলো, তারপরে এইটা ভাবা তো খুব অস্বাভাবিক নয় যে তোমরা আসলে মুখে অনেক কথা বললেও মেয়েদের অধিকার নিয়ে ভাববেও না। দিদি ভাই, বড্ড বেশি কথা বলছো তুমি। দিদি ভাই, তোমার দাদান এইরকম অশিক্ষিত ভাবনা ভাবার মানুষই ছিলেন না। না, অমন মানুষ ছিলেন না উনি। আর আমার কথা যদি বলো, আমার মনে হয় না যে আমি অতটা খারাপ মানুষ। তোমার মনে হয় তোমার ঠাম্মি খারাপ? তাই তোমাকে বলছি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, নিশ্চিন্তে। এই চৌধুরী পরিবারের প্রত্যেকটি সদস্যকে তার প্রাপ্য অধিকারটুকু না দিয়ে আমি মরবো না। তাহলে আটকাচ্ছ কেন ঠাম্মি? আটকাচ্ছি কারণ এই ইচ্ছেটুকু তোমার বাবা, আমার ছেলে নিখিলের। আমি নিশ্চয়ই তার ইচ্ছের গুরুত্ব দেব। কিন্তু এই শিবা, সে কি দোষ করলো? সে বাড়িতে নতুন বলে এই পরিবারের সদস্য, সেও তো। তার ইচ্ছে অনিচ্ছে প্রকাশের, তার মত প্রকাশের অধিকারটুকু আমরা কেড়ে নেব কেন? কেন কেড়ে নেব? ওরও তো কিছু বলার থাকতে পারে, কেন সেটা বলতে দেবো না ওকে আমরা? দেখো দিদি ভাই, ন্যায় হোক অন্যায় হোক, ভুল হোক ঠিক হোক, তোমার দাদান সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিয়ে গেছেন। হ্যাঁ, ওই এখন এই সমস্ত সম্পত্তির মালিক। তাই আমাদের সকলের ওর কাছে জানতে হবে যে ও কি চায়। এই তো দেখছি না জেনে আমার ইচ্ছেটাকে সমর্থন করে ফেললো মা জননী। ভেরি গুড মা, ভেরি গুড।